পিআর মানে যদি খুব সংক্ষেপ করে বলি, সেটা হচ্ছে যে ভোট দেবেন পলাশবাড়ি, এমপি যাবে যাত্রাবাড়ি। ভোট দেবেন সাদুল্লাপুর, এমপি পাবে দৌলতপুর। পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্যে কোনো উপযোগী পদ্ধতি নয়। এইটা যারা চাচ্ছেন তারা নিজেরাও ভালো করে বোঝেন কি না আমার নিজের সন্দেহ আছে। যে দলটি এইটার জন্য আন্দোলন করছে তারা 1 বছর আগে তাদের প্রার্থী ঘোষণা করেছে, তারা মাঠে ময়দানে কাজ করছে। আমি যতটুকু বুঝি, পিআর মানে যদি খুব সংক্ষেপ করে বলি, সেটা হচ্ছে যে ভোট দেবেন পলাশবাড়ি, এমপি যাবে যাত্রাবাড়ি। ভোট দেবেন সাদুল্লাপুর, এমপি পাবে দৌলতপুর। এটা সংক্ষেপে রূপ। আর পিআর যদি বলি, যার বাংলাতে যদি বলি, পিআর মানে হচ্ছে পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা দিয়ে সংসদে যেতে চান তারা এই পিআর পদ্ধতির সমর্থক। অর্থাৎ যারা জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল আছেন যাদের একজন সংসদ সদস্য এ পর্যন্ত নির্বাচিত হন নাই, কিংবা একজন মানে কি বলে চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই যে দল থেকে একজন হচ্ছে যে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারে নাই, কিংবা পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারে নাই, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতির সমর্থক আর কি। কারণ যদি 1% ভোট পায় তাহলে 3টা আসন পাবে, যদি 0.5% ভোট পায় তাহলে কমপক্ষে 1টা আসন পাবে। এই কারণেই কিছু দল আছে যারা এই পিআর পদ্ধতির সমর্থন করছেন। এবং বাংলাদেশের সামনেই একটা খুব জলজ্জান্ত উদাহরণ আছে, যে নেপালের কথা। সেখানে সকালে একটা গভর্নমেন্ট, বিকেলে একটা গভর্নমেন্ট। বাংলাদেশে কোনো স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে না পিআর পদ্ধতিতে হলে। কারণ 150টা আসন পেতে গেলে কমপক্ষে 50% ভোট পেতে হবে। তো সমসাময়িক কালে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কোনো সংসদ নির্বাচনে 50% ভোট পায় নাই, যার ফলে 50%-এর বেশি পেতে হবে 151টা পেতে গেলে। কাজেই কোনো রাজনৈতিক দলের পক্ষে এককভাবে সংসদ সদস্য গঠন করা সম্ভব হবে না, এবং সবসময় একটা আনস্টেবল গভর্নমেন্ট থাকবে। এবং এখানে প্রসঙ্গত বলে রাখা দরকার যে কোনো আমাদের মানে রাষ্ট্র যারা প্রভাবিত করছে আমাদের সেই সমস্ত রাজনৈতিক দলকে এই আন্দোলনের জন্য, যাতে করে বাংলাদেশে একটা আনস্টেবল গভর্নমেন্ট সবসময় থাকে।